FM. The night comes alive. বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার। আপনারা ভালোর দলে, আমিও ভালো আছি। আমার ব্যক্তিগত কিছু সমস্যার কারণে পরিচয় গোপন রাখার অনুরোধ করছি। বর্তমানে আমি বাংলাদেশের, এরপরে কিন্তু ব্র্যাকেটে তিনি তার নাম এবং কোথা থেকে তিনি লিখছেন সেটা জানিয়েছেন, এবং তারপরে তিনি বলছেন বর্তমানে আমি বাংলাদেশের একটি পাবলিক ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি। আমার জীবনে বেশ কিছু অদ্ভুত ঘটনা ঘটে গেছে যেগুলোর ব্যাখ্যা আমার কাছে নেই। ঘটনাগুলো হয়তো ভৌতিক নয়, তবে খুব বেশি অদ্ভুত। স্টুডিওতে এসে বলা সম্ভব নয় বলে লিখে পাঠাচ্ছি। ভালো লাগলে পড়ে শোনাবেন, না পড়লেও কোনো অভিযোগ থাকবে না। কোনো ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। 2013 সাল, আমি তখন ক্লাস 8-এ পড়ি। শুরুটা হয় এভাবে। হঠাৎ আমি একদিন স্বপ্নে দেখলাম আমি খুব সুন্দর একটা বাগানে একাকী হাঁটছি, আর একটা মিষ্টি গন্ধ নাকে আসতে থাকে। খুব সুন্দর একটা গন্ধ। গন্ধটা এত সুন্দর যেন এটা অন্য কোনো জগতের, পৃথিবীতে এর কোনো অস্তিত্ব নেই। আমি স্বপ্নেই সেই অপার্থিব গন্ধটার উৎস খুঁজতে থাকি। হঠাৎ কেউ একজন আমাকে এসে আমাকে মিষ্টি জাতীয় একটা খাবার খেতে দেয়। খাবারটা দেখতে খুব সুন্দর, গোলাকৃতির এবং ধপধপে সাদা। আমি মুখে দিলাম খাবার। তারপর কি হলো বা কে আমাকে খাবার খেতে দিয়েছিল আমার মনে নেই। ঘুম ভেঙে যায় আমার। আজানের শব্দ ভেসে আসে, কিন্তু সেই গন্ধ গোলাকৃতির এবং ধপধপে সাদা। আমি মুখে দিলাম খাবার। তারপর কি হলো বা কে আমাকে খাবার খেতে দিয়েছিল আমার মনে নেই। ঘুম ভেঙে যায় আমার। আজানের শব্দ ভেসে আসে, কিন্তু সেই গন্ধটা এখনো আছে। অনুভব করলাম আমার গাল, কপাল, চোখ, নাক, মাথার লম্বা চুল, মানে গলার উপরের অংশ বরফ, শীতল, ঠান্ডা হয়ে আছে। একটু অদ্ভুত লাগলেও আমি তেমন কোনো পাত্তা দিলাম না। সাধারণ স্বপ্ন ভেবে ভুলে গেলাম। তারপরে আর কিছু হয়নি। তারপর আমি ক্লাস 9-এ উঠলাম। পড়াশোনায় ভালো ছিলাম বলে আব্বু আম্মু ঢাকায় একটি স্বনামধন্য স্কুলে ভর্তি করিয়ে দিলেন। আমি হোস্টেলে থাকা শুরু করলাম। ঢাকায় আমার বড় চাচারা থাকেন, তারাই আমার লোকাল গার্ডিয়ান। শুক্রবারের সাপ্তাহিক ছুটি কিংবা ছোটখাটো কোনো ছুটি পেলেই আমি বড় চাচার বাসায় চলে যেতাম। এরকম একটা ছুটিতে আমি সেখানে গেলাম। বাসার নিচেই অনেক রকম দোকান। একদিন বিকেলে চাচি আমাকে বললেন, নিচে থেকে কিছু জিনিসপত্র নিয়ে আসো তো। আমি নিচে চলে আসলাম, আর কিনতে কিনতে সবগুলো দোকান থেকে একটু দূরে একটা দোকান দেখলাম। সেখানে আমার চোখ আটকে গেল, কারণ বেশ আগে দেখা স্বপ্নে আমি যে খাবারটা খেয়েছিলাম সেই খাবার আর অনেক রকম মালামাল নিয়ে একটা লোক দোকান খুলে বসেছে। আমি তাড়াতাড়ি দোকানে গেলাম, গিয়ে দোকানটা ভালো করে দেখলাম। চোখের কোণ দিয়ে দোকানিকে দেখার চেষ্টা করলাম। খুবই সাধারণ বেশভূষা, তবে কেমন যেন আমাকে দেখছে। হঠাৎ একটা পায়েল দেখে আমার খুব পছন্দ হলো এবং আমি কিনে নিলাম। ফিরে আসার সময় ওই দোকানি আমাকে ডাকলো এবং বলল, আমার দোকানে যারা আসে তাদের আমি এই খাবারটা খাওয়াই। এটা বলেই উনি ওই খাবারের 2টা টুকরো আমাকে দিলেন। আমি কিছুটা অবাক হলেও খাবারটা নিলাম, তবে অতটা গুরুত্ব দিলাম না।
আমি যখন চলে আসছিলাম তখন একবার পেছনে তাকালাম আর দেখলাম দোকানি আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে, আর সেই দৃষ্টি যেন আমাকে ভেদ করে চলে যাচ্ছে। আর সেই স্বপ্নের অপার্থিব মিষ্টি গন্ধ পেতে লাগলাম। আমার কেমন যেন ভয় ভয় করতে লাগলো। আমি তাড়াতাড়ি ওখান থেকে চলে আসলাম। বাসায় আসতে আসতে আমি খাবারগুলো খেয়ে নিলাম। তারপর আমি এসব ভুলেই গেলাম। তবে সেই পায়েলটা আমার পায়ে পড়তাম। রাতে ঘুমানোর সময় খুলে বালিশের নিচে রেখে দিতাম, আবার সকালে পরে নিতাম। ২-১ দিন পরে আমি হোস্টেলে চলে আসি। বেশ কিছুদিন কেটে যায়। আমি হঠাৎ একদিন স্বপ্নে দেখলাম আমি একটা রুমে বসে আছি, কিন্তু সেখানে কোনো আসবাবপত্র নেই। একটু পরেই দুজন কালো বোরকা পরা মহিলা আসেন, যাদের মুখ নাকাব দিয়ে ঢাকা। এসেই আমার পাশে বসে পড়েন আর আমার দিকে তাকিয়ে থাকেন। আমিও কিছু না বলে দেখতে লাগলাম। হঠাৎ একজন উঠে দাঁড়িয়ে ওই কালো বোরকার ওপরে একটা টকটকে লাল বোরকা পরে রুম থেকে বের হয়ে চলে গেলেন। অন্যজন ওনার সঙ্গীকে চলে যেতে দেখে এমনভাবে কান্না শুরু করলেন যেন উনি যেতে দিতে চাচ্ছেন না। হঠাৎ আজানের শব্দ ভেসে এলো। আমার ঘুম ভেঙে গেল। আমার নাকে এলো সেই মিষ্টি গন্ধ। গলার ওপরের অংশটা খুব ঠান্ডা হয়ে আছে। আমার কেমন অদ্ভুত লাগতে লাগে। শুধু স্বপ্নটার কথা মনে হতে থাকে। তবে কাউকে কিচ্ছু বললাম না। পরের দিন ছুটি থাকায় চাচাতো ভাইয়ের সাথে আমি হোস্টেল থেকে চাচার বাসায় আসলাম আর ওই স্বপ্নের কথা ভুলে গেলাম। একদিন পরে যখন হোস্টেলে ফিরে যাচ্ছি তখন দেখলাম দুজন কালো বোরকা পরা মহিলা দাঁড়িয়ে আছে, ঠিক যেমন আমি স্বপ্নে দেখেছিলাম। আমি রাস্তার এই পারে আর ওনারা রাস্তা পার করে ওপার থেকে এপারে আসছেন। আমার কেমন অস্বস্তি লাগছিল। আমি শুধু তাকিয়েই আছি। হঠাৎ একটা ট্রাক আসে আর আমার পেছনের মহিলাটিকে চাপা দেয়, আর পুরো জায়গাটা টকটকে লাল রক্তে ভরে যায়। আর আমি দম বন্ধ করে সবটা দেখতে থাকি। আমাকে ওখান থেকে নিয়ে যায় ভাইয়া। আমি হোস্টেলে ফিরে আসি, কিন্তু আমি ওই ঘটনাটা কিছুতেই ভুলতে পারি না। আর বেশ কিছুদিন খুব অস্বস্তিতে কাটে। তারপর আমি সামনে নেওয়ার চেষ্টা করলাম, কোইন্সিডেন্স ভেবে নিলাম, ভুলে গেলাম সবকিছু। বেশ কিছুদিন কেটে যায়। গরমের ছুটি শুরু হয়ে যায়। হোস্টেলও বন্ধ হয়ে যায়। আমি আমার গ্রামের বাড়ি চলে আসি। আমার বাসার পাশের বাসায় ৫-৬ বছরের একটা ছোট ছেলে ছিল। ওর নাম হাসিব। হঠাৎ একদিন স্বপ্ন দেখলাম হাসিব ওদের বাসায় একটা জাম গাছের খুব উঁচুতে একটা ডালে বসে পা ঝুলাচ্ছে, আর আমি নিচে দাঁড়িয়ে ওকে ডাকছি, কিন্তু ও নামছে না। আর আমার দিকে তাকিয়ে খিলখিল করে হাসছে, আর সেই হাসি আমার রক্ত শীতল করে দিচ্ছিল। হঠাৎ দেখলাম ওকে কেউ যেন ধাক্কা দিয়েছে। আমার ঘুম ভেঙে যায়। আর শুনলাম আজানের শব্দ ভেসে আসছে। নাকে সেই অপার্থিব মিষ্টি গন্ধ। আমার খুব ভয় হতে লাগে। সেই বোরকা পরা মহিলাদের স্বপ্নের কথা মনে হতে থাকে। এরকম কিছু ঘটতে যাচ্ছে না তো? ৩ দিন কেটে যায়। আমি ভাবলাম মনের ভুল, কিন্তু চতুর্থ দিন ঘটে গেল সে একটা নির্মম ঘটনা। হঠাৎ আমার ছোট ভাই এসে আমাকে বলল হাসিব গাছ থেকে পড়ে মারা গেছে। আমি আর আম্মু দৌড়ে ওদের বাসায় গেলাম। দেখলাম সেই জাম গাছের নিচে বসে ওর মা ওকে কোলে নিয়ে চিৎকার করে কাঁদছে, আর ওর ঘাড়টা ভাঙা। আমি বিস্ফারিত চোখে ওর দিকে তাকিয়ে আছি, আর ওই সেই খিলখিল হাসির শব্দ আমার কানে বাজছে। আমি আর হাসিবের লাশের দিকে তাকাতে পারি না। আমি আর একবারও ওর লাশ দেখিনি। রাতে আম্মু আর আমি বাসায় ফিরে আসি। আমার শুধু মনে হতে থাকে এটাও কি কোইন্সিডেন্স, নাকি এর পেছনে কোনো রহস্য আছে। আমি প্রায় পাগলের মতো হয়ে উঠি, কিন্তু কাউকে কিছু বললাম না। আমার ছুটি শেষ হয়ে যায়, ঢাকা চলে আসি। আমি আবারও ভুলে যাই সব। বেশ কিছুদিন আবারও স্বাভাবিকভাবে কাটে। হঠাৎ
একদিন আমি আবারও স্বপ্নে দেখলাম একটা ৩-৪ মাসের বাচ্চা রাস্তায় পড়ে আছে। আমি আস্তে আস্তে কাছে গেলাম, দেখলাম বাচ্চাটা মৃত আর সাদা কাফনে মোড়ানো, মুখটা ফ্যাকাশে। আমার ঘুম ভেঙে যায়। আজানের শব্দের সাথে নাকে আসে সেই মিষ্টি গন্ধ, আর আমার মাথার অংশটা পুরো ঠান্ডা। আমার খুব ভয় হতে থাকে। আমি ভাবতে থাকি কি হচ্ছে এসব? আমি কি আগে থেকেই দুর্ঘটনার আভাস পাচ্ছি? এই স্বপ্নটাও কি সত্যি হবে? আমার খুব অস্থির লাগতে থাকে। আমি কিছুতেই ভুলতে পারি না। ৩-৪ দিন পার হয়ে যায়। শুক্রবারের ছুটিতে আমি ভাইয়ার সাথে বাসায় যাচ্ছি। আমাদের সামনে একটা রিক্সা। হঠাৎ দেখলাম রিক্সায় বসা লোকটার কোলে একটা ৩-৪ মাসের বাচ্চা, সাদা তোয়ালে দিয়ে মোড়ানো, সেই স্বপ্নের সেই বাচ্চাটার মতো। আমি দম বন্ধ করে ওই বাচ্চাটার দিকে দেখতে থাকি। আমার স্বপ্নের কথা মনে পড়ে যায়। হঠাৎ জ্যাম লেগে যায়। আমাদের রিকশার একটু সামনেই ওই রিকশাটা দাঁড়িয়ে আছে। দেখলাম লোকটা পাশে থাকা মহিলার সাথে কথা বলছে আর এক হাতে বাচ্চাটাকে ধরে রেখেছে। অসাবধানতার কারণে বাচ্চাটা হাত থেকে এমনভাবে ঝুলে আছে যেন এখনই পড়ে যাবে পিচ ঢালা শক্ত রাস্তায়। আর পাশেই একটা বড় ট্রাক আস্তে আস্তে সামনে এগোচ্ছে। আমি কিছু না ভেবে রিক্সা থেকে নেমে গেলাম। ভাইয়া জিজ্ঞেস করছে কই যাচ্ছি। আমি কোনো উত্তর না দিয়ে এগিয়ে গেলাম। বাচ্চাটা প্রায় পড়ে যাচ্ছে। আমি দৌড়ে যেয়ে বাচ্চাটাকে কোলে নিলাম। আর একটু হলেই বাচ্চাটা পড়ে যেত আর ট্রাকটা ওকে পিষে দিয়ে চলে যেত। এর মাঝে ভাইয়া ছুটে আসে আর ছোট একটা জট লেগে যায়। আমি দেখলাম এটা সেই বাচ্চা যাকে আপনি স্বপ্নে দেখেছিলাম। আমি থরথর করে কাঁপছিলাম। বাচ্চাটার বাবা মা আমাকে কি যেন বলছিল, কিন্তু আমি কিছুই শুনছিলাম না। আমার শুধু মনে হতে থাকে কি হচ্ছে এসব। আমি ভাইয়ার সাথে বাসায় চলে আসি, কিন্তু কাউকে কিছু বললাম না। কিন্তু এবারে আর পুরোটা ভুলতে পারলাম না। পরদিন আমি হোস্টেলে ফিরে আসি। ১ সপ্তাহ পরে দেখলাম আমার পায়েলটা হারিয়ে গেছে। আমি খুব করে খুঁজে দেখলাম, কিন্তু পেলাম না। আমার খুব পছন্দের পায়েল ছিল বলে আমার খুব খারাপ লাগতে লাগলো। কিছুদিন পরে আমার একটা ফ্রেন্ড আমার কাছে এসে আমাকে বলে, তোর সাথে কিছু একটা আছে, কিছু কথা আছে। আমি বললাম কি কথা? ও বলল, সরি দোস্ত, তোর পায়েলটা আমি চুরি করেছিলাম। আমি অবাক হয়ে ভাবছি, আমার পায়েল চুরি করে আবার আমাকে এসে বলছে, অথচ না বললে তো আমি জানতেও পারতাম না। তাহলে বলছে কেন? আমার ফ্রেন্ড হঠাৎ কেঁদে ওঠে। আমাকে বলে, প্লিজ আমাকে মাফ করে দে, আমি আর কোনো দিন এমন করব না। আমি অপ্রস্তুত হয়ে ওকে জিজ্ঞেস করলাম, ওকে বললাম, কাঁদিস না, আমি কিছু মনে করব না, তুই পায়েলটা চাইলে নিয়ে নিতে পারিস। ও হঠাৎ ব্যস্ত হয়ে বলল, না না, শুধু বল তুই আমাকে মাফ করে দিয়েছিস। আমার কেমন অদ্ভুত লাগতে থাকে। আমি বললাম, কি হয়েছে তোর? ও বলল, কই কিছু হয়নি তো, কিন্তু আমি স্পষ্ট বুঝলাম কিছু একটা হয়েছে। আমি ওকে জোর করলাম বলার জন্য। তারপর ও যা বলল তা শুনে আমি পাথর হয়ে গেলাম। ও বলল, পায়েলটা যেদিন থেকে নিয়েছে সেদিন থেকেই নাকি ওর প্রচুর শরীর খারাপ হয়, ওর অনেক প্রবলেম হচ্ছিল। ও হঠাৎ স্বপ্ন দেখলো যে ও একটা মাঠে দাঁড়িয়ে আছে আর কেউ একজন ভারী গলায় ওকে পেছন থেকে বলছে, যার জিনিস তুই চুরি করেছিস তাকে ফেরত দিয়ে আয়, নইলে খুব সমস্যা হবে, মেরে ফেলবো তোকে। ও পেছনে ঘুরে দেখার চেষ্টা করছিল কে ওকে বলছে, কিন্তু ও ঘুরতে পারছিল না। হঠাৎ মনে হলো ওকে কেউ একজন জোরে পিঠে একটা থাপ্পড় মারলো। ব্যথায় চিৎকার করে ওঠে। পরদিন গোসলের সময় দেখলো ওর পিঠে 5 আঙ্গুলের একটা ছাপ। ও প্রচণ্ড ভয় পায়, তাই আমার কাছে এসেছে পায়েলটা ফেরত দিতে। আমি চুপচাপ পায়েলটা রেখে দিলাম। কিন্তু আমি শুধু ভেবেই চলেছি কি হচ্ছে। এর মাঝে আমাদের ছুটি হয়ে যায়। আমি গ্রামে আসি। এসে আমি আম্মুকে সব কিছু শেয়ার করি। আম্মু 1 দিন পরে একজন হুজুরের কাছে আমাকে নিয়ে যান। ওনাকে সব ঘটনা খুলে বললাম। উনি পায়েলটা দেখতে চাইলেন। তারপর উনি আমাকে বসিয়ে রেখে পাশের ঘরে চলে যান পায়েলটা নিয়ে। প্রায় 30 মিনিট পরে উনি ফেরত আসেন এবং পায়েল দেখিয়ে বলেন যে, পৃথিবীতে এরকম 7টা জিনিস আছে 7 জন মানুষের কাছে, যেমন আংটি, 1 টাকার কয়েন, চেইন। এগুলো যে 7 জন মানুষের কাছে থাকবে, তারা আশেপাশে ঘটবে যে সমস্ত দুর্ঘটনাগুলো, তার ইঙ্গিত পায়, যাতে তারা ওই দুর্ঘটনাগুলো আটকাতে পারে।
কিন্তু এগুলো বেশি দিন একজনের কাছে থাকে না, আর এই কাজগুলো করে 7জন জিন, যারা ভালো এবং ক্ষতিকর নয়। এই জিনগুলো 7জনের কাছে থাকে। তাদের সাথে এই জিনদের একজন করে থাকে। আমার ফ্রেন্ড চুরি করেছিল বলে ওই জিন রেগে যায় এবং সেই তার উপরে অত্যাচার করে। হুজুর আরও বলেন, আমি যদি এই পাইলটা একটা রেশম কাপড় দিয়ে মুড়িয়ে কিছু দোয়া পড়ে ঠিক ফজরের আজানের সময় নদীতে ফেলে দিয়ে আসি, তবে এই পরিস্থিতি থেকে রেহাই পাব। তার পরের দিন আমি, আম্মু, আব্বু আর হুজুর 20 কিলোমিটার দূরে একটা নদীর কাছে গেলাম। হুজুরের কথা মতো একটা রেশম কাপড়ে পায়েলটা মুড়ে নিলাম। হুজুর আমাকে যে দোয়াগুলো শিখিয়ে দিয়েছেন সেগুলো পড়তে থাকলাম। ঠিক আজানের সময় পানিতে নেমে আমি পায়েলটা ভাসিয়ে দিলাম। তখন আমরা সবাই সে অপার্থিব কিন্তু ভীষণ মিষ্টি গন্ধটা পাচ্ছিলাম। তারপর বাসায় ফিরে আসি সবাই। আসার আগে হুজুর বলে দিয়েছিলেন এই ঘটনাগুলো যেন গোপন রাখা হয়। পরের দিন রাতে আমি স্বপ্নে দেখলাম কেউ আমার থুতনিতে হাত দিয়ে স্পর্শ করছে। আস্তে আস্তে ওপরের দিকে হাতটা গতিশীল, ঠোঁট, নাক, চোখ, কপাল, তারপর